ইরানের এনরিচ পরমাণু বোমা যে কোনো মুহূর্তে কি এবার ওয়াশিংটনে গিয়ে হিট করবে? কেন এই কথা বলছি? কারণ 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যে একটা যুদ্ধ, যেটা প্রায় বিশ্বযুদ্ধের আকার নিয়েছে বলা যেতে পারে, সেই যুদ্ধটা কিন্তু এখনো পর্যন্ত থামেনি। সিজফায়ার যুদ্ধ বিরতি মানে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার নয়। আমেরিকা আবার হুমকি দিয়েছে যে তারা ইরানে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে। তবে ইরান যে ছেড়ে দেবার পাত্র নয় বা দমবার পাত্র নয়, পরিষ্কার তাদের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে কোনোভাবেই এই এনরিচ ইউরেনিয়াম তারা ছাড়তে রাজি নয়। উল্টে তারা বলছে এরপরে যদি আমেরিকা এসে এনরিচ ইউরেনিয়াম দাবি করে তাহলে তার ফল কিন্তু বিপজ্জনক হতে পারে। তাহলে আবার কি একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে? নতুন করে আবার কি গোটা বিশ্বে একটা যুদ্ধের দামামা বাজতে চলেছে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা বিগত 2 সপ্তাহ ধরে খুব বড় কোনো মুভমেন্ট লক্ষ্য করিনি। সিজফায়ারের পথে হেঁটেছে আমেরিকা এবং ইরানও মোটামুটি শান্ত, কিন্তু এনরিচ ইউরেনিয়ামের প্রশ্নে বারবার জবাব দিচ্ছে ইরান। তাদের বক্তব্য এটা তাদের অধিকার, তারা এটা কিছু থেকেই সরবে না। আমেরিকাও ছাড়ার পাত্র নয়। তাহলে কি আবার বিশ্বযুদ্ধের দামামা বাজতে চলেছে? না না, বিশ্বযুদ্ধের দামামা করার ক্ষমতায় আর আমেরিকা নেই, ইরান তো নেই। পয়েন্ট হচ্ছে খুব সিম্পল, এটা একটা থ্রেটনিং গেম চালাচ্ছে। এবং আমার কাছে একটা অদ্ভুত কাকতালীয় বিষয় লাগে যে এতদিন ধরে যখন ভারতবর্ষের এতগুলো 5টা গুরুত্বপূর্ণ স্টেটের ইলেকশন হচ্ছিল, তখন সেই অর্থে দামামা বাজলো না কেন? হঠাৎ করে যে ইলেকশনটা শেষ হয়ে রেজাল্ট হয়ে গেল, গভর্নমেন্ট ফরমেশন শুরু হয়ে গেল, তখন এই দামামা ঠামামা আবার ইরানকে চেঁচামেচি করার, মানে আমি জানি না, হয়তো আমার ইনোসেন্ট মন বলছে যে কোথাও গিয়ে কি সব কিছু কোথাও বাধা আছে কি সুতো দিয়ে, নাকি বাধা নেই, আমারই ভুল ধারণা একটা। এখানে একটা জিনিস বোঝা খুব প্রয়োজনীয় এই কারণে বোঝায়, ইউরেনিয়াম যেটা নিয়ে বলছে এনরিচ ইউরেনিয়াম আইসোটোপ U-235, যদি আমি খুব ভুল না বলে থাকি, সেটা হলো এই ইউরেনিয়াম এনরিচ আইসোটোপ। এই আইসোটোপকে যেখান থেকে প্রাপ্তি করা হয়, সেটা যেহেতু ইরানের নিজস্ব একটা ভৌগোলিক অ্যাডভান্টেজ বলতে পারেন, সেই অ্যাডভান্টেজটা কেন সে অন্য দেশের হাতে তুলে দেবে? কেন? মানে আমেরিকা কি বাড়ির সেই ছেলেটা যে সবসময় ডিজার্ভ করে বাড়ির শ্রেষ্ঠ রান্নাটা যেন তার জন্য থাকে? বাড়িতে মাংস দেখবেন, আমরা ছোটবেলায় করতাম না, বাড়িতে মাংস রান্না হতো, শ্রেষ্ঠ লেগ পিসটা যেন বাড়ির সব থেকে ছোট ছেলেটা পায়। এটার জন্য বড়রা অনেক স্যাক্রিফাইস করতো। ওয়াই শুড দ্য গ্লোব স্যাক্রিফাইস দিস? কেন স্যাক্রিফাইস করবে? কেন বারংবার বিশ্বের সেরা জিনিসগুলো আমেরিকার হাতে তুলে দেবে? তুলোধনা করা হয়েছে তো আমেরিকাকে গত 6-7 মাস ধরে। ইরান বা আমেরিকার একদম বিবস্ত্র করে ছেড়ে দিয়েছে গোটা তাদের ডিপ্লোমেসি। কিন্তু তারপরেও তো যে হরমুজ প্রণালী, সেটাকে যে ব্যারিকেড করে রেখেছিল, ব্লকেট, সেই ব্লকেট তো আমেরিকা সরায়নি। দেখুন, আমেরিকা ব্লকেট সরায়নি বলে কি করতে পেরেছে? এক অদ্ভুত হাস্যকর বিষয় আমি আপনাকে বলছি। আমেরিকা বলেছিল হরমুজ প্রণালীকে কোনো রকম কোনো ব্যবহারযোগ্য করে রাখবো না। হরমুজ প্রণালী দিয়ে কি কোনো কিছু হচ্ছে না? পুরোপুরি স্ট্যান্ড স্টিল অবস্থা আছে হরমুজ প্রণালী। জাহাজ তো আসতে পারছে না। 20% যে সাপ্লাই চেইন, সেটা তো প্রায় বন্ধ করে রয়েছে গত কয়েকদিন ধরে। দেখুন, গত কয়েকদিন ধরে আমি আপনাকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম, গত কয়েকদিন ধরে, কারণ ইরান সলিউশনের রাস্তা খুঁজছে বলে। পয়েন্টটা হচ্ছে আমেরিকা যে কথাটা বারংবার বোঝাবার চেষ্টা করেছে, ওরা তো আমার মনে পড়ছে আমি আর আপনি হয়তো 2-3 সপ্তাহ আগে কি এরকম একটা শো করেছিলাম, সেখানে আপনি আমায় প্রশ্ন করেছিলেন, তখন আমেরিকার জাহাজ এগোচ্ছিল ইরানের পথে, তেহরানের পথে। পৌঁছয়নি এখনো জাহাজগুলো তো পৌঁছে এতক্ষণ। আমরা আব্রাহাম লিঙ্কনকে দেখিয়েছি যে স্যাটেলাইট ম্যাপে ঠিক কোথায় এখন তারা গালফ অফ ওমানে ঢোকার খানিকটা আগে আরব সাগরে দাঁড়িয়ে রয়েছে। এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছে, কেউ হামলা করছে না। কেন? কিসের ভয়? ইরান তো নগণ্য দেশ, কালকে হামলা করলে আমেরিকা নিয়ে নিতে পারে, আমেরিকা নিচ্ছে না কেন? শুনুন, ভয় সবার মনে কাজ করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে রাশিয়া নিজের পজিশনে আছে, চায়না নিজের পজিশনে আছে, ভারতবর্ষ তার ডিপ্লোম্যাটিক ব্যালেন্স করেছে। আমেরিকা জানে আগামী দিনে বহু রকমের এমন গ্লোবাল স্ট্যাটাসে চেঞ্জ আসবে যে চেঞ্জগুলো তাদের ইকোনমিক ডাউনফলের মুখে দাঁড় করিয়ে দেবে। একটা কথা ভুলবেন না, আমেরিকায় মিড টার্ম ইলেকশনের দামামা বেজে গেছে। কোথায় পালাবে? কোন জায়গায় পালাবে এরা? এই গোটা যে প্রসেসটা আমেরিকা আবার চালানো শুরু করেছে, এটা এগেইন ন্যারেটিভ অফ ওয়ার। এই ন্যারেটিভ অফ ওয়ার বিক্রি করে ও চাইছে আমেরিকার মিড টার্ম ইলেকশনে বাঁচতে, জিততে। কিভাবে সম্ভব? কোন মেথোডোলজিতে গোটা খাপটা খেলা সম্ভব? কোনোভাবেই সম্ভব না সেটা। কোনো রকমভাবেই এটা ফিজ আউট করা যাবে না, কোনো রকমভাবেই এরা বলতে পারবে না যে এই গোটা উপর নিচ এলো পাথাড়ি যে খেলাটা খেলা হচ্ছে, এই খেলাটা
আমেরিকার ফেভারে যাচ্ছে। আমেরিকার ফেভারে যাচ্ছে না, একটা ভুল ধারণাকে বারংবার যত্ন সহকারে আমাদের কাছে পৌঁছে দেওয়ার একটা কি বলবো প্রসেস স্টার্ট হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আমি একটু জানাতে চাইবো, সেটা হচ্ছে বর্তমানে ইরানের কাছে প্রায় 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, আর এই ইউরেনিয়াম অস্ত্র গ্রেডের খুব কাছাকাছি বলে কিন্তু ইরান দাবি করছে। এবং তারা যদি হামলা চালায়, আবার যদি আমেরিকা হামলা চালায়, তাহলে ইরান কি করবে, 90% পর্যন্ত ইউরেনিয়ামটাকে সমৃদ্ধ করতে পারবে। তাহলে কি সরাসরি ইরান এখানে পরমাণু হামলার হুমকি দিচ্ছে আমেরিকাকে? দেখুন, দেয়ালে পিঠ থেকে গেছে ইরানের অনেক দিন। ইরান একটা অসাধারণ যুদ্ধ করেছে, ইরান একটা অসাধারণ রেজিস্ট্যান্স তৈরি করেছে, ইরান একটা মারাত্মক স্ট্র্যাটেজিক উইন যেটা ওরা পেয়েছে আমেরিকার এগেনস্টে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি ওদের নিজস্ব সম্পদগুলোর উপরে কেউ আক্রমণ চালাতে চায়, কেন সহ্য করবে বলুন তো? কালকে যদি বলে কেউ যে আমি অ্যামাজন দখল করে নেব, সেটা কেউ সহ্য করবে? ব্রাজিল সহ্য করে নেবে? কিন্তু আপনার মনে হয় যে ইরানের এখনো যুদ্ধ চালিয়ে যাবার মতন ক্ষমতা রয়েছে? যথেষ্ট আছে, যথেষ্ট আছে। এটা আমি আবারও বলছি, এই যে ব্রেকটা যেটাকে আমরা ভাবছি খুব এফেক্টিভ ব্রেক টাইম, এটা কিন্তু এফেক্টিভ ব্রেক টাইম নয়। এই এফেক্টিভ ব্রেক টাইমে যে যার মতো করে রিডিম করেছে নিজেদেরকে। এই এফেক্টিভ ব্রেক টাইমে যার যা সাপোর্ট দরকার ছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছে তারা। এবং যদি আমেরিকা মনে করে এখনো কন্টিনিউ করবে, এটা যত না ইরানের জন্য প্রবলেম, তার থেকে অনেক বেশি প্রবলেম হবে আমেরিকার জন্য, কারণ আমেরিকার ভোট আসন্ন। ইসরায়েল তাহলে কি করবে? দেখুন, ইসরায়েল পরিস্থিতির শিকার হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল আমেরিকা টুল হয়ে কাজ করে বিরাট একটা বিশ্বের মানচিত্রকে একদম ওলট পালট করে ছেড়ে দেবে, বাট ইসরায়েল পারেনি সেটা করতে। এবং ইসরায়েল সেটা করতে পারেনি বলেই ইসরায়েল আজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিতরে ভিতরে। তাদের নিজস্ব সরকারের পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, যথেষ্ট রকম ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এবং আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি ইসরায়েল বিরোধী মোটেই নই, কিন্তু আমার ইসরায়েলের এই বুদ্ধিটা আমার খুব একটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি, যে আননেসেসারিলি আমেরিকার টুল হয়ে তারা যেভাবে কাজ করলেন, তাতে তাদের বেনিফিটটা কি হলো? কারণ দেখুন, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে ঝামেলা, বা ইসরায়েলের সাথে ইসরায়েলের নিজস্ব যে রাজনৈতিক মতামত নিয়ে দ্বিচারিতা, সেইগুলোর জন্য ইসরায়েল একটা স্ট্যান্ড নেবে, এটা স্বাভাবিক। কিন্তু তার জন্য হঠাৎ করে একে আক্রমণ করার কি প্রয়োজনীয়তা ছিল সেটা আমি বুঝে উঠতে পারলাম না ইরানকে। এবং ইরানকে যে আক্রমণটা করলো সেটা কোন অ্যাসিওরেন্সে করলো? আমি কথার কথা বলছি, বিজনেস অফ ওয়ারটা একটু বুঝবেন। বিজনেস অফ ওয়ারটা হচ্ছে, ধরুন আপনি আমাকে বললেন আপনি সুভাষিসবাবু এই বিজনেসে এত টাকা ইনভেস্ট করুন, আমার মনে হলো হ্যাঁ বিজনেসটা আমারও মনে হয় এটা করলে ভালো, আমি বললাম ঠিক আছে।